নমস্কার, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমাদের হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। রাজীববাবু, আপনাকে নমস্কার, হাল্লা বলে অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই রাজীববাবু, আপনার কাছ থেকে যে বিষয়গুলি জানতে চাইব, যে ভারতের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রদেশ সভাপতি আপনি, তো এক্ষেত্রে দেশ, দল এবং রাজ্যের মানুষের প্রতি আপনার কি বক্তব্য? দেখুন, ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম দল এবং কেন্দ্রে আমাদের ক্ষমতায় রয়েছে এবং রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে। এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত যে যাত্রায় নেমেছেন, তার যে গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিচ্ছেন এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের সরকারও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার মানুষের কল্যাণার্থে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, চাহে গরিব হোক, চাহে কৃষক হোক, সমাজের শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সরকারি কর্মচারী, মহিলা, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করছে, তো এই কাজের ফলে আমরা এই ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যে, আর বিশেষ করে আমরা যদি দেখুন আজকে আমি ভারতবাসী হিসাবে যে আমাদের যে আত্মসম্মান, আত্মগরিমা, সেটা আমরা ফিরে পেয়েছি। স্বাধীনতার পর থেকেই এই ভারতবর্ষকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তার ক্ষমতা ব্যবহার করেছে, কিন্তু ভারতের যে স্বাভিমান, ভারতের মানুষের যে আত্মতৃপ্তি, সেটা একমাত্র আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। ফলেই আজকে শুধু ভারতবর্ষে নয়, নট অনলি ইন্ডিয়া, আজকে মোদি সারা বিশ্বব্যাপী আজকে বিখ্যাত হয়েছেন। তো সেই দলের রাজ্য সভাপতি হিসাবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি এবং প্রাউড ফিল করি, এরকম একজন সৈনিক আমি ভারতীয় জনতা পার্টির। সামনেই জাতীয় লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনার দলের প্রস্তুতি কিরকম এখন অবধি? দেখুন, আমাদের যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে আমাদের স্বাভিমান, আমাদের ভারতবাসী হিসাবে আমাদের যে আত্মসম্মান, সেটাকে মোদিজি ফিরিয়ে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে প্রাপ্তি, সেটা হলো আমরা জানি যে কাশ্মীরকে আমাদের এই ভারতবর্ষ থেকে আলাদা করে রাখা হয়েছিল। স্বাধীনতার পর থেকেই কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্তি হওয়ার পর থেকেই এই কাশ্মীরকে নিয়ে আলাদা 370 ধারা সেখানে বলবৎ করে কাশ্মীরকে ভারতের অঙ্গ থেকে আলাদা করার একটা প্রয়াস সেই সময় সরকার করেছিল। আর আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 370 ধারার প্রতি বিরোধিতা করে এবং সেখানে উনি বলিদান হয়েছিলেন এই 370 ধারারকে বিরোধিতা করে। তো এই 370 ধারার যে সেটাকে বিলুপ্তি ঘটানো, সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেটা করে দেখিয়েছেন, অর্থাৎ আমাদের যে স্বাভিমান সেটাকে ফিরিয়ে দিয়েছেন। আর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সেইটাকেই লক্ষ্য রেখেছেন, মানুষের এই স্বাভিমানকে জাগ্রত করে সেই 370 আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনের যে লক্ষ্যমাত্রা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, সেই 370কে লক্ষ্যমাত্রা রেখেই আমাদের কাজ শুরু হয়েছে এবং এনডিএ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে শরিক দল, সব মিলিয়ে 400 পারের একটা আহ্বান, স্লোগান ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা আমাদেরকে রেখেছেন ভারতবাসীর কাছে। তো আমি মনে করি যে আজকে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই যে আমাদের যে লক্ষ্যমাত্রা, ফিরসে একবার মোদী সরকার এবং আপকি বার 400 পার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের দলীয় প্রস্তুতি, আমরা বিভিন্ন প্রায় আজকে 6 মাস ধরে আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে পাশে দাঁড়ানো, আমাদের কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2টি আসন রয়েছে, পূর্ব এবং পশ্চিম। তো পশ্চিম আসনে প্রথম ফেজে নির্বাচন হচ্ছে 19 এপ্রিল এবং আমাদের পূর্ব আসনে আমাদের 26 এপ্রিল।
তো আমরা চাই এই দুটি আসনকে জয়ী করার লক্ষ্যে আমাদের নিচের স্তর পর্যন্ত আমাদের বুথ কমিটি, আমাদের পৃষ্ঠা প্রমুখ, শক্তি কেন্দ্র, মণ্ডল কমিটি, সমস্ত জায়গায় সমস্ত কার্যকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে জনসম্পর্কের মাধ্যমে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে লক্ষ্য যে আমরা এই দুটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছি। রাজ্যে রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত পট পরিবর্তন হচ্ছে। সভাপতি হিসাবে, বিজেপি রাজ্য সভাপতি হিসাবে আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? না, মূল্যায়ন বলতে আপনি যেটা বলতে চাইছেন যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হচ্ছে ত্রিপুরা রাজ্যে, তো আমাদের যে লক্ষ্য, আমাদের যে মিশন, সেটা হচ্ছে যে আমরা চাই এই রাজ্যের সমাজকে পরিবর্তন করা। দেখুন, ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার পরিবর্তন, এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে গেলে সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের যে সরকার, এই সরকার এবং আমাদের যে সংগঠন, তার প্রয়াস হচ্ছে যে আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করা। আমরা দেখেছি এই রাজ্যের বুকে যে দীর্ঘ 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, তার আগে কংগ্রেসরা শাসন করেছে। তো এই ত্রিপুরা রাজ্যে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কায়েম হয়েছিল। বিশেষ করে এই কমিউনিস্ট শাসনে চাঁদার জুলুমবাজি থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা দেখতে পেয়েছি। আর সেই সময় কংগ্রেসিরা বিরোধী দল থাকা সত্ত্বেও এই ত্রিপুরা রাজ্যে কোনো রকম তাদের ভূমিকা আমরা লক্ষ্য করিনি। তো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমি মনে করি মানুষ সেই অধিকার, বাঁচার অধিকারটাকে ওনারা ফিরে পেয়েছেন। এবং ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় জিনিস সেটা হলো ল অ্যান্ড অর্ডার। আজকে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার। এই ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করা এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া। এবং আজকে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যারা যুবকরা রয়েছে তাদেরকে নেশার দিকে আকৃষ্ট করা এবং এই নেশার মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে চলছে। আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়তে হবে। আর এই নেশামুক্ত গড়ার লক্ষ্যে সরকার তার স্লোগান দেয়, কিন্তু পাশাপাশি আমাদের বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন যারা রয়েছেন তারা অগ্রণী ভূমিকা পালন করে সেই নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য তারাও এগিয়ে আসছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবোধ জাগ্রত করার একটা প্রয়াস। রাজ্যে আমরা দেখছিলাম যে বিজেপির সঙ্গে আইপিএফটির জোট সরকার চলছিল, সম্প্রতি মথাও কিন্তু তাতে সামিল হয়েছে। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কি? না, দেখুন, সবচেয়ে বড় জিনিস হলো যে আমি কি চিন্তা ভাবনা করছি, আমি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য আমি কি চিন্তা ভাবনা করছি। দেখুন, এই ত্রিপুরা রাজ্যে জনজাতি একটা বিশাল বড় অংশ বসবাস করে এবং আমরা মনে করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। জনজাতিদের বাদ দিয়ে আমাদের এই রাজ্যের বিকাশ সম্ভব নয়। সেটাকে পাথেয় করে বিভিন্ন রাজনৈতিক দল এই ত্রিপুরা রাজ্যের বুকে যারা জনজাতিদেরকে ব্যবহার করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা, জনজাতিদের বিকাশকে স্তব্ধ করার প্রয়াস এই ত্রিপুরা রাজ্যে বারংবার উঠে এসছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল স্লোগানের মাধ্যমে জনজাতিদেরকে সেই বিপথে পরিচালিত করেছে। কোনো সময় আমরা স্বাধীন ত্রিপুরার আওয়াজ শুনেছি, কোনো সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কোনো সময় আলাদা ত্রিপুরাল্যান্ড। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এই ত্রিপুরাকে বিচ্ছিন্নভাবে করার প্রয়াস করা হয়েছে। কিন্তু আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোনো স্লোগানে বিশ্বাস করি না, আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক। যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জনজাতি ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, সমাজের মধ্যে তাদের যাতে গুরুত্ব পায় তার প্রয়াস করা। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই রাজ্যে জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য একলব্য বিদ্যালয়, প্রায় 18টি একলব্য বিদ্যালয়
স্থাপনের পরিকল্পনা নয়, শুধু তার কাজও শুরু হয়ে গেছে। জনজাতি এলাকায়, পাহাড়ি এলাকায় বিভিন্ন বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে, যাতে ওই এলাকার জনজাতি ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা এবং সেখানে সিবিএসই কোর্সের মাধ্যমে যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার, রাজ্য সরকার করেছে। উচ্চ শিক্ষার জন্য জনজাতি ছাত্রছাত্রীদেরকে বাইরে পাঠানোর জন্য তাদেরকে স্টাইপেন্ড বৃদ্ধি করা, তাদেরকে বিনা পয়সায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস আমাদের সরকার নিয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের জনজাতি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ধলাই ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে ধলাই ডিস্ট্রিক্টকে আমাদের মোদিজি ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ, সেন্ট্রাল প্যাকেজের মাধ্যমে সেখানে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তার পাশাপাশি আমাদের রাজ্য সরকারও 12টি এরকম ব্লক রয়েছে যেখানে জনজাতি অংশের বসবাস বেশি। এই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে পিডিএফ ফান্ড থেকে শুরু করে, বিভিন্ন রেগার শ্রম থেকে শুরু করে বিভিন্নভাবে ওই ব্লকগুলিতে যাতে আর্থিক প্যাকেজ বাড়িয়ে দিয়ে সেখানে তাদেরকে জনজাতিদের সাহায্য করা যায় তার প্রয়াস সরকার করছে। তো বিভিন্ন নানাবিধ 23 বছর ধরে টানা এই রাজ্যের বুকে রিয়াং শরণার্থীর একটা সমস্যা চলছিল। মিজোরাম থেকে রিয়াং শরণার্থীরা ত্রিপুরায় বসবাস করত। তাদেরকে শরণার্থী, তারা না মিজোরামে যেতে পারে, না ত্রিপুরায় তাদের নাগরিকত্ব পাচ্ছে। আমাদের সরকার এই 23 বছরের টানা যে রিয়াং শরণার্থীর সমস্যার সমাধানের জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং মোদিজির নেতৃত্বে এবং আমাদের এই রাজ্য সরকার তাদেরকে পুনর্বাসন দেওয়া এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া, শুধু তাই নয়, তাদের ডেভেলপমেন্টের জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়াস আমাদের সরকার করেছে। তাই আমি মনে করি যে আজকে জনজাতি ভিত্তিক যারা দল রয়েছে তারাও চায় এই রাজ্যটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে আমাদের যে স্লোগান, আমাদের যে মন্ত্র, সেই মন্ত্রকে পাথেয় করে প্রথমে আইপিএফটি আমাদের সঙ্গে 2018 নির্বাচনের আগে থেকে আমাদের সঙ্গে ছিল এবং বর্তমানে যে মথা, ত্রিপুরা মথা, সেই ত্রিপুরা মথাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, সরকারে তারা সামিল হয়েছেন। অর্থাৎ জনজাতি অংশের যারা রাজনীতি করে তারাও বুঝতে পারছে যে না, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার জনগণের জন্য এবং জনজাতিদের জন্য যে বিকাশমুখী সরকার কাজ করছে, তাতে তারা ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আগামী দিনে আরও যারা এই রাজনৈতিক যারা ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চায়, তারাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে আমরা সবাই মিলিতভাবে আমরা এই রাজ্যটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব। লোকসভা নির্বাচনের আগে মথার সঙ্গে যে আপনাদের জোট, এই নির্বাচনী ফলাফলে এর ইম্প্যাক্ট বা প্রভাব কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা জানি 2023-এর যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারের প্রধান বিরোধী দল হিসাবে ত্রিপুরা মথা সেখানে ছিল, তাদের ভূমিকা ছিল। আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। অর্থাৎ এই যে আমরা যে সমীকরণ, যে বিরোধী দলের তারাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, এতে রেজাল্ট মোদিজির প্রতি পূর্ণ আস্থা রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, এতে পূর্ণ আস্থা রয়েছে এবং ফলাফল সেখানে অনেক অনেক বেশি ভালো হবে বলে মনে করি আমি। রাজ্যের সামগ্রিক উন্নয়নে ত্রিপুরায় আপনার দলের ভূমিকা এবং প্রশাসনের মধ্যে কি রকম সম্পর্ক রয়েছে? অবভিয়াসলি ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের সংগঠনকে সময় দিয়ে থাকেন এবং এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আপনি দেখবেন যে আমরা বিভিন্ন ছোট ছোট টিম করে আমরা এই নির্বাচনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আমাদের যারা সংগঠনে রয়েছে তারা সবাই মিলিত প্রয়াস করেই আমাদের এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আমরা প্রয়াস করছি। এবং ইতিমধ্যেই যে টিম তৈরি করা হয়েছে সেখানে মন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দিচ্ছেন এবং সংগঠনও এই সরকারকে পরিচালনার ক্ষেত্রে যত এফোর্ট দেওয়ার, যত সহযোগিতা করার, সেই সহযোগিতার মাধ্যমে সরকার এবং সংগঠন সমন্বয়ের মাধ্যমে আমাদের এই কাজ চলছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই যে জনপ্রিয় স্লোগান, এটাকে
রাজ্যের যে আপামর বেকার যুবক যুবতী আছে তাদের কাছে আপনি কিভাবে অর্থবহ করে তুলবেন? দেখুন, আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল এই ত্রিপুরা রাজ্যে, যে আমাদেরকে সমাজকে পরিবর্তন করা, এবং সমাজকে পরিবর্তন শুধু বললেই হবে না, তার দৃষ্টিভঙ্গিটাকেও পরিবর্তন করতে হবে। আমি একটা সমাজের যুবক, আমার একটা চাহিদা থাকবে। আমার চাহিদাটা কি? আমার পড়াশোনা শেষ হয়েছে, আমি একটা ভালো চাকরি করব, আমার একটা ভালো দামি গাড়ি হবে, আমার একটা ভালো বাড়ি হবে, আমার সংসার হবে। তার মধ্যেই একটা গণ্ডির মধ্যে আমাদেরকে সেই চিন্তাধারাটাকে রাখা হয়েছে, এবং কিছু একটা শ্রেণী, কিছু যুবককে বিপথে পরিচালিত করে যে আমার সেই রোজগার হবে, ওই রোজগার হবে, সেখানে সন্ত্রাস করতে হবে, সেখানে চাঁদাবাজি করতে হবে, সেখানে অনেক কিছু করতে হবে। বিপথে পরিচালিত করে যুবকদেরকে একটা তাদেরকে সমাজ থেকে আলাদা করার একটা প্রয়াস আমাদের এই রাজ্যে বহুকাল ধরে আমাদের কমিউনিস্ট যারা রয়েছেন তাদের সেই প্রয়াসটা হয়েছিল। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যুবকদেরকে উদ্বুদ্ধ করছি যে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই প্রয়াসকে সামনে রেখে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক কিছু খোলার, অনেক কিছু যে সোর্স অফ ইনকাম, রোজগারের যে পথ, অনেক কিছু খোলার প্রয়াস আমাদের সরকার করছে। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক, ট্রান্সপোর্টের ক্ষেত্রেই হোক, ট্যুরিজম শিল্পকে হাতিয়ার করেই হোক, যে কোনো উপায়ে এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর। এবং একটা কম্পিটিশন শুরু হয়েছে। এই কম্পিটিশনটা যে আমাকে এস্টাবলিশড হতে হবে, আমাকে নতুন পথ বেছে নিতে হবে, আমাকে জায়গায় পৌঁছতে হবে, সেই যে মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ আমাদের সরকার সেটা প্রয়াস করছে। এবং দেখবেন যে আমাদের এই রাজ্যে যুবক যুবতীদের একটা আলাদা স্পিরিট আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ দেখুন, আজকে যারা যুবক তারাই তো এই দেশের হাতিয়ার। আজকে মোদিজি আমাদেরকে শুধু আজকের জন্য নয়, আজকে 2047-এ আমার ভারত কিরকম হবে, আমার ত্রিপুরা কি হবে, আমার রোজগারের হাতিয়ার কি হবে, সেই জিনিসগুলি আমাদের সামনে রাখছেন, মিশন রাখছেন, ভিশন রাখছেন। তো যুবকরা সবচেয়ে বেশি যে আমি একটা যুবক, আমার কি রোজগার হবে, আমার পরিবার কিভাবে সুরক্ষিত থাকবে, আমার আগামী প্রজন্ম কিভাবে সেখানে সেই পরিবেশে, যে সমাজে বসবাস করবে, তার গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিচ্ছেন। তার ফলেই যুবকদের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতিতে, যে না, আমাদের ওই জায়গাটাতে পৌঁছতে হবে। আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে আমাদের রোজগারের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বিশেষ করে যে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা চালু করেছি। অর্থাৎ আমাকে সুনিশ্চিত করতে, কোনো নেতার বাড়িতে, কোনো মন্ত্রীর বাড়িতে আমাদেরকে ধর্ণা দিতে হবে না, এবং আমি চাকরি পেলে আমাকে আমার কোর্টে গিয়ে চাকরি চলে যাবে, সেই পরিবেশ ত্রিপুরা রাজ্যে নেই। আমরা চাই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি। এই রিক্রুটমেন্ট পলিসি চালু করার ফলে যে যারা যুবকদের মধ্যে আত্মবিশ্বাস এসছে, না আমার মধ্যে কোয়ালিটি রয়েছে, আমি সেই কোয়ালিটি অনুযায়ী আমার যেখানে দরকার সেখানে আমার কর্মসংস্থান হবে, সেটা সুনিশ্চিত আমাদের একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তো এই যে আমরা বলছি স্লোগানটা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার করার লক্ষ্যে আজকে যারা আমাদের যুবক, যারা আগামী দিনের ভবিষ্যৎকে নির্ধারণ করবে, আমাদের এই সমাজটাকে নির্ধারণ করবে, তারাও মনে করছেন যে না, এইটাই আমাদের দরকার। এই প্রয়োজনীয়তার তাগিদে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা সামিল হচ্ছেন। ধন্যবাদ। ব্যক্তিগতভাবে রাজীব বাবু একজন সজ্জন ব্যক্তি। রাজ্যের সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বিকাশে আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, রাজীব ভট্টাচার্য ব্যক্তিগতভাবে সজ্জন ব্যক্তি, সেটা আমার মুখ থেকে বা আমি সেটা নিজেকে জাহির করার মতো অবকাশ আমি মনে করি না। দেখুন, কাজ করতে হবে, যেটা ছোটবেলা থেকে আমরা শিক্ষা পেয়ে এসেছি, যে আমরা যেখানেই থাকি, এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে মানসিকতা নিয়ে যে আমরা ছোটবেলা থেকে যে শিক্ষাদান করে শিক্ষা পেয়ে এসেছি, তো সেটাকে হাতিয়ার করেই আজকে এই চলার পথে, আজকে যেখানেই আমি দায়িত্ব পেয়েছি, আমি কোনোদিনও ভাবতে পারিনি, আমি যখন 91-এ পার্টিতে যোগদান করি,
তো তখন 92-তে আমি প্রথম মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি নয় বনমালীপুরে। তো তারপর থেকে জেলা কমিটি, রাজ্য কমিটি এবং আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি। তো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি প্রদেশ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করব, এবং দল আমাকে সেখানে পূর্ণ আস্থা রেখেছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন, আমাকে এই দলের দায়িত্ব দিয়েছে। তো ব্যক্তি রাজীব ভট্টাচার্য বড় নয়, বড় হলো যে আমার কাজ, আমার নিয়ত, আমার যে চলার পথ সেটা সুগম আছে কিনা, বা সেটার মধ্যে কোনো রকম বাধা বিঘ্ন আছে কিনা। তো আমি ব্যক্তি সজ্জন সেটা আমি বলতে পারবো না। যারা আমার সঙ্গে আমার এই কর্মযজ্ঞে যারা জড়িত আছে, বা যারা আমাকে এই সমাজে অ্যাকসেপ্ট করে, যারা ভালোবাসেন, তারাই আমাকে বলতে পারেন। আমার চলার পথে আমার ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক আমার দুষ্ত্রুটিও থাকতে পারে, সেগুলি হয়তো আমি দেখতে পাই না। কিন্তু আপনারা রয়েছেন, আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও বলতে পারেন, এবং আমি আপনাদেরকেও বলছি, এবং যারা আপনাদের মাধ্যমে আজকের এই শোটাকে দেখছেন, আমি তাদেরকেও বলবো যে আমারও ত্রুটি থাকতে পারে, কারণ আমিও মানুষ, কারণ আমার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। আমি বলবো যে আপনারা সেই ভুল ত্রুটি যদি ধরিয়ে দেন, নিশ্চয়ই আমি আমার চলার পথে সেইটাকে পাথেয় করে আমি আগামী দিন চলার চেষ্টা করব। এবং আমি চাই এই রাজ্যের একজন মানুষ হয়ে আমি সবার পরিষেবা যাতে পৌঁছে দিতে পারি, সবার কাছে যাতে পৌঁছাতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি কাজ করছি। একটা ব্যক্তিগত প্রসঙ্গে যাচ্ছি, যে রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম আপনি করে চলেছেন, তাতে আপনার পারিবারিক একটা জীবন রয়েছে, দুটোর মধ্যে আপনি কিভাবে সমন্বয় সাধন করেন? না, দেখুন, যেখানে যেই ধর্ম পালন করতে হয়, তো পরিবার তো নিশ্চয়ই রয়েছে। তো কিন্তু আমি ঈশ্বরের কাছে সদা কৃপাই, আমি সেই জায়গাটাতে আমি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই পরিবারের সবাই আমাকে এই কর্মকাণ্ডে, অর্থাৎ এই আমার রাজনৈতিক জীবনটাকেও তারা উৎসাহিতই করে, কোনোদিনও বাধার সৃষ্টি করে না। এবং পরিবারে যখন থাকি, পরিবারের দায়িত্ব, আমি বাবাও, আমি কারোর স্বামীও, তো সেই দায়িত্বও পালন করছি। পাশাপাশি এই সামাজিক কর্মকাণ্ডেও আমি যতটুকু পারি, আমার যারা দেবদুর্লভ কার্যকর্তা, আমার যারা নিচে যারা কাজ করেন, নিচে যারা রয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় সাধন করে আমি সেটা চলার চেষ্টা করি। এবং আমার পরিবারও আমাকে 100% সাপোর্ট করে, ফলেই আজকে আমি সমস্ত জায়গায় ফ্রি হ্যান্ড কাজ করার একটা সুযোগ পেয়েছি। তো সেই আপনাদের মাধ্যমে আমার পরিবারকেও আমি ধন্যবাদ দেব, কারণ আমাকেও 100% সহযোগিতা তারা করেন। এবং আমি চাই যে এইভাবেই যাতে মানুষের সেবা, মানুষের জন্য কিছু করা, এই জিনিসটা যাতে আমি করতে পারি, আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে আমি সেটা আবেদন রাখবো। অসংখ্য ধন্যবাদ রাজীব বাবু আপনাকে। নমস্কার। আজকের আলোচনায় আমাদের হাল্লা বলের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে সম্পৃক্ত হবেন। আজকের মতো হাল্লা বলের মুখোমুখি এখানে শেষ করছি। নমস্কার।